বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর চশমা। আজ সপ্তম পর্ব। ডাক্তার সাহেব প্রবল উৎসাহে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, যেন তিনি ক্লাস নিচ্ছেন। আমরা দুই মনোযোগী শ্রোতা। তার ঘরে বোর্ড না থাকায় সামান্য সমস্যা হচ্ছে। যন্ত্রের খুঁটিনাটি বোর্ডে এঁকে দেখাতে পারছেন না, কাগজ কলমে এঁকে দেখাতে হচ্ছে। আমরা রাত 11:30টায় ছাড়া পেলাম। ডাক্তার সাহেব নিজেই পৌঁছে দিলেন। তবে গাড়িতে তিনি বকবক করতেই থাকলেন, এক মুহূর্তের জন্যও থামলেন না। প্রথম যেটা তৈরি করতে হবে তা হলো ম্যাগনেটিক টানেল কিংবা ম্যাগনেটিক কোণ তৈরি করা। আত্মাকে যদি কোনোক্রমে ভুলিয়ে ভালিয়ে টানেলে ঢুকিয়ে ফেলা যায় তাহলেই কর্ম কাবাব। আমি বোকা বোকা মুখ করে বললাম, কর্ম কাবার মানে কি? আত্মা মারা যাবে? মানুষ মরে আত্মা হয়, আত্মা মরে কি হবে? ভেবেছিলাম আমার রসিকতায় তিনি রাগ করবেন। ভালো কথা, রাগ করলেন না। তিনি বোঝাতে চেষ্টা করলেন আত্মা কি। আত্মা হলো পিওর ফর্ম অফ এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত এবং তার বাইরে এনার্জি। আমাদের এনার্জির ট্রান্সফরমেশন হয়, এক ফরম থেকে অন্য ফরমে যেতে পারে। আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই। বুঝতে পারছেন তো? আমি কিছুই বুঝতে পারছি না। তারপরেও প্রবল বেগে হা সূচক মাথা নাড়ালাম। রাতে মিসির আলি সাহেবকে নিয়ে খেতে বসেছি। আয়োজন সামান্য। দুপুরের ডাল গরম করা হয়েছে, ডিম ভাজা হয়েছে। প্রচণ্ড গরমে ডাল টক হয়ে গেছে। মিসির আলি সাহেব ব্যাপারটা ধরতে পারছেন না। টক ডাল খেয়ে যাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি তিনি আছেন গভীর চিন্তায়। আমি বললাম, মিসির আলি সাহেব, আপনি কি আত্মা বিশ্বাস করেন? তিনি আমাকে চমকে দিয়ে বললেন, হা। খুব ভেবেচিন্তে তিনি হা বললেন তা কিন্তু মনে হলো না। বলতে হয় বলা আত্মা বিষয়ক দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি। তার আগেই মিসির আলি বললেন, ডাক্তার সাহেব, গাড়ি করে আপনার বাসায় আমাদের পৌঁছে ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে? আমি বললাম, ভালো লেগেছে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। ভালো মানুষরা পাগলাটে হয়, উনিও পাগলাটে। মিসির আলি বললেন, ওনার গাড়ির ড্রাইভার কিন্তু আপনার বাড়ির ঠিকানা জানতে চায়নি। সে ঠিকানা জানতো, আগে এসেছে। ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আমি বললাম, তাই তো? মিসির আলি বললেন, ডাক্তার সাহেব, আপনাকে চেনেন না, আজ প্রথম চিনলেন। উনি আপনার বাড়ি চেনেন, কারণ উনি আমাকে অনুসরণ করেছেন। আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আপনার পেছনে লোক লাগিয়ে রাখবো কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমি বললাম, ঘড়ির ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে বলে দিলেন আপনার ঘরের ঘড়িটা বন্ধ, 3টা বেজে আছে। মিসির আলি বললেন, এটা তুচ্ছ বিষয়। তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কিছু নেই। আমি বললাম, তুচ্ছ বলছেন কেন? ঘড়িটা তো বাইরে থেকে দেখা যায় না। এই ঘড়ি দেখতে হলে ঘরে ঢুকতে হবে, হবে না? মিসির আলি আমার কথায় গুরুত্ব দিলেন না, বরং মনে হলো কিছুটা বিরক্ত হলেন। আমাকে হতাশ গলায় বললেন, শরীরটা খারাপ লাগছে। ডালটা কি নষ্ট ছিল? আমি বললাম, হ্যাঁ। মিসির আলি বললেন, আমার কাছে টক টক অবশ্য লাগছিল। আমি ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল টক করা হয়েছে। এই সিজনে কাঁচা আম পাবেন কোথায়? মিসির আলি বললেন, তাও তো কথা। কিছুক্ষণের মধ্যেই ভেদ বমি শুরু হলো। চোখ মুখ উল্টে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। সামান্য টক ডাল এই অবস্থা তৈরি করতে পারে তা আমার ধারণাও ছিল না। বাংলাদেশের চিকিৎসা সেবার মনে হয় কিছুটা উন্নতি হয়েছে। টেলিফোন করা মাত্রই অ্যাম্বুলেন্স চলে এলো। তাকে ক্লিনিকে ভর্তি করলাম। তার জ্ঞান ফিরল ভোর রাতে। জ্ঞান ফেরার পর প্রথম যে বাক্যটি বললেন তা হলো, আগামী 2 বছর আমি ডাল বা ডাল জাতীয় কিছু খাবো না। দুই ধরনের মানুষের মধ্যে পাগলামি প্রকাশিত হয়, প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ। মিসির আলী প্রতিভাবান মানুষ। তার মধ্যে পাগলামি প্রকাশিত হওয়াটা স্বাভাবিক এবং হাসপাতালের বিছানায় তা পূর্ণ মাত্রায় প্রকাশিত হলো। তিনি এত বিষয় থাকতে ভূত নিয়ে প্রবন্ধ লেখা শুরু করলেন। অতি ব্যস্ত প্রবন্ধকার। যখন তার কাছে যাই, তাকে প্রবন্ধের কোনো বিষয় নিয়ে ব্যস্ত দেখি। হাসপাতালে তার কিছু ভক্ত জুটে গেল। এর মধ্যে একজন নার্স, নাম মিতি, তার প্রধান এবং একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়ালো।
মিসির আলীকে ভূতের গল্প শোনানো। জানা গেল তার গ্রামের বাড়ি নয়াবাড়ি শ্রীপুর। ভূতের হোস্টেল। এমন কোনো ভূত নাই যে এই মেয়ের গ্রামের বাড়িতে থাকে না। কুয়া ভূত নামে এক ভূতের নাম তার কাছে শুনলাম। এই ভূত থাকে কুয়ায়। হঠাৎ হঠাৎ কুয়া থেকে উঠে কুয়ায় পাড়ে বসে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। মানুষজনের শব্দ শুনলে ঝপাং করে কুয়ায় ঝাঁপ দিয়ে পড়ে। তেঁতুল ভূত বলে এক ধরনের ভূতের কথা শোনা গেল। তারা থাকে তেঁতুল গাছে। এপ্রিল মে মাসে যখন তেঁতুলের হলুদ ফুল ফোটে তখন তারা তেঁতুল ফুল চুষে ফুলের মধু খায়। যেসব গাছে তেঁতুল ভূত থাকে সেসব গাছে এই কারণে তেঁতুল হয় না। মিতিদির গ্রামের বাড়িতে ৩টি তেঁতুল গাছের কোনোটিতেই তেঁতুল হয় না। বিশাল গাছ, প্রচুর ফুল ফোটে, কিন্তু তেঁতুল হয় না। মিসির আলী এইসব উদ্ভট গল্প যে শুনছেন তা না, রীতিমতো নোট করছেন, নানা মন্তব্য খাতায় ভর্তি করছেন। কুয়া ভূত বিষয়ে তার মন্তব্যের পাতাগুলি পড়লাম। কুয়া ভূত পানিতে বাস করে এমন প্রজাতি নারীধর্মী। কারণ কুয়া ভূতকে সবসময় কুয়ায় পারে চুল আঁচড়াতে দেখা যায়। তবে এমনও হতে পারে পানিজীবী এই ভূত শ্রেণীর সবারই লম্বা চুল। সবাই চুল আঁচড়াতে পছন্দ করে। প্রকৃতি ভীতু প্রকৃতির। মানুষের আগমনের ইশারা পেলেই এরা কুয়াতে ঝাঁপিয়ে পড়ে। কর্মকাণ্ড। এদের প্রধান কর্মকাণ্ড কুয়ার পানিতে ছোটাছুটি করা এবং পানি ছিটাছিটির খেলা করা। চরিত্র। চরিত্র উপকারী চরিত্রের ভূত। মিতির এক খালার ছোট ছেলে একবার পানিতে পড়ে গিয়েছিল। কুয়া ভূতরা বাচ্চাটিকে ঘাড়ে ধরে ঝুলিয়ে রেখেছিল। বালতি নামিয়ে দিলে কুয়া ভূতরা বাচ্চাটাকে বালতিতে তুলে দেয়। গন্ধ। কুয়া ভূতদের গায়ে পুরনো শ্যাওলার গন্ধ, কেউ কেউ বলে মাছের গন্ধ। খাদ্য। এদের খাদ্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, তবে ওদেরকে কুয়ার পাড়ে বসে পান সুপারির মতো কি যেন চিবাতে দেখা গেছে। পোশাক। এদের প্রিয় এবং একমাত্র পোশাক সাদা রঙের। সাদা রঙের কাপড় ছাড়া এদেরকে কেউ অন্য কোনো রঙের কাপড় দেখেনি। কথাবার্তা। এদের কথাবার্তা কেউ কখনো শোনেনি, তবে হাসির শব্দ অনেকেই শুনেছে। আমি কিছুতেই ভেবে পাই না মিসির আলীর মতো অতি বুদ্ধিমান একজন মানুষ কুয়া ভূত বিষয়ে এতগুলি কথা গুরুত্বর সঙ্গে লিখছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনি কি কুয়া ভূতের ব্যাপারটা বিশ্বাস করছেন? মিসির আলী বললেন, আমি বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। মিতি মেয়েটা বানিয়ে বানিয়ে ভূত বিষয়ে এত কথা কেন বলবে? আমি বললাম, মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না। মানুষ প্রয়োজনে মিথ্যা বলে, অপ্রয়োজনে মিথ্যা বলে, বানিয়ে বলে, অন্যকে বিপদে ফেলার জন্য বলে। মিসির আলী বললেন, আপনার কি ধারণা মিতি মেয়েটা আমাকে বিপদে ফেলার জন্য কুয়া ভূত নামক মিথ্যা বলছে? আমি হাল ছেড়ে চুপ করে গেলাম। মিসির আলীকে যে রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই রোগ তার সেরে গেছে। তাকে দেখা গেছে তিনি নানান ধরনের রোগে ভুগছেন। শরীরে বেশিরভাগ যন্ত্রপাতি নাকি নষ্ট। 2টা কিডনির একটা যায় যায় অবস্থায় আছে। লিভার জমেছে ফ্যাট। তার চিকিৎসা ডাক্তাররা মহা উৎসাহে চালাচ্ছেন। মিতি নার্স চালাচ্ছে ভূত চিকিৎসা। মিসির আলী একদিন আগ্রহ নিয়ে বললেন, মেয়েটার গ্রামের বাড়িতে একদিন বেড়াতে গেলে কেমন হয়? আমি বললাম, আপনি মিতির গ্রামের বাড়িতে যেতে চাচ্ছেন? হ্যাঁ। কুয়ার পাড় সারা রাত বসে থাকবো। কুয়া ভূতের হাসি শুনবো। তারা জল কেলি করবে সেই শব্দ শুনবো। আপনি কি সত্যি যেতে চাচ্ছেন? অবশ্যই। চোখের ডাক্তার সাহেবের সমস্যা বিষয়ে এখন তাহলে ভাবছেন না? মিসির আলী বললেন, সেই সমস্যার সমাধান তো করেছি, আর কি? তাদের তো কিচ্ছু জানাচ্ছেন না। মিসির আলী বললেন, আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যুক্তির উপর যুক্তি দাঁড় করিয়ে সমস্যার সমাধান করে গভীর আনন্দ পাবেন। আপনার আনন্দ দেখতে ইচ্ছা করছে। মিসির আলী হঠাৎ গলা নামিয়ে বললেন, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেক বড় রহস্য লুকিয়ে আছে মিতির কাছে। আমি বললাম, কি রহস্য? মিসির আলী তার বিখ্যাত রহস্যময় হাসি হেসে বললেন, আপনি চুপচাপ বসে না থেকে আমার চিঠিকন্যার সঙ্গে দেখা করে আসুন না। প্রাথমিক তদন্ত। আপনি আপনার মতো
কথা বলবেন, প্রশ্ন করবেন, শুধু একটা প্রশ্ন আমি শিখিয়ে দেব। কোথায় দেখা করব? তার বাসায়? না, তার কলেজে। তিনি চাচ্ছেন না তার স্বামীর চিঠিটা ব্যাপারটা জানুক। কাজেই মিটিং অফিসে হওয়ায় বাঞ্ছনীয়। অধ্যাপিকা শায়লা আমাকে দেখে যথেষ্ট বিরক্ত হলেন। শিক্ষিত মানুষরা সুগার কোটেড কুইনাইনের মতো বিরক্তি আড়াল করতে পারেন। ভদ্রমহিলা ভদ্রভাবে আমাকে বসালেন। বিয়ারা ডেকে চা বিস্কিট দিলেন। আলোচনা শুরু করতে যাচ্ছি, তখন তিনি আমাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে বললেন, শার্লক হোমসের সঙ্গে একজন সহকারী থাকেন। উনি অনেক বোকামি করেন। পাঠকরা তার বোকামি এবং ভুল লজিক পড়ে মজা পায়। আপনিও কি এমন একজন? ভদ্রমহিলার কথার অনেকটা থমথমে হয়ে খেয়ে গেলাম। যেসব কথা বলবো গুছিয়ে রেখেছিলাম বই, সবই এলোমেলো হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, মিসির আলি সাহেব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন? জি, একটাই প্রশ্ন। এই প্রশ্নটা তো তিনি টেলিফোনেও করতে পারতেন। তা না করে আপনাকে কেন পাঠালেন? শায়লার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না। আরে, হকচকিয়ে গেলাম। শায়লা বললেন, চা খান, চা ঠান্ডা হচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিলাম। শায়লা বললেন, আমার একটা ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। হাতে সময় আছে ৭ মিনিটের মতো, একটা প্রশ্নটা করুন। মিসির আলি শিখিয়ে দেওয়া প্রশ্নটা করলাম। আমি নিজে যেসব প্রশ্ন করব বলে ঠিক করে রেখেছি সবই কাপুরের মতো উবে গেল। আমি চায়ের কাপে সে চুমুক দিয়ে বললাম, আপনি মিসির আলি সাহেবের কাছে লেখা চিঠিতে লিখেছেন এপ্রিল মাসের ১ তারিখে দুর্ঘটনা ঘটেছিল। তারিখটা ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। এপ্রিল ফুলস ডে, ভুল হবার কথা না। আমি বললাম, আপনি নিশ্চয়ই জানেন মিসির আলি সাহেব অনুসন্ধানের ব্যাপারে অত্যন্ত মেটিকুলাস। তিনি খোঁজখবর করে জেনেছেন আপনার দুর্ঘটনার বছরের ১লা এপ্রিল সরকারি ছুটি ছিল। শায়লা বললেন, অবশ্যই না। আমি বললাম, আমি ওই বছরের একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি, আপনাকে কি দেখাবো? শায়লা হা না বলার আগেই আমি কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে একটা ডেস্ক ক্যালেন্ডার বের করে তাকে দেখালাম। এপ্রিলের ১ তারিখ লাল লাল চিহ্ন দেওয়া সরকারি ছুটি। ভদ্রমহিলা থম খেলেন না, কঠিন প্রশ্ন করে রইলেন। আমি বললাম, যদি অনুমতি দেন তাহলে উঠব। ভদ্রমহিলা এই প্রশ্নের উত্তর দিলেন না। আমার ডেস্ক ক্যালেন্ডার হাতে নিয়ে বসে রইলেন। তার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে ওই ক্যালেন্ডারটা তিনি হাতছাড়া করতে চান না। আমি ক্যালেন্ডার রেখেই ঘর থেকে বের হলাম। মিসির আলি বলে দিয়েছিলেন শায়লার সঙ্গে দেখা করার পরপরই যেন আমি ডাক্তার হারুনের সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞেস করি, কোন তারিখে আপনার বাচ্চাটা মারা গিয়েছিল? তারিখ জানা খুব জরুরি। আমার ধারণা ছিল ডাক্তার হারুন আমাকে চিনতে পারবেন না। তিনি শুধু যে চিনলেন না তা না, আমাকে মহা সমাদর করে বসালেন, যেন দীর্ঘদিন পর তিনি তার প্রিয় মানুষটার দেখা পেয়েছেন। তার কাজকর্ম ফেলে এখন তিনি জমিয়ে আড়া দেবেন। আমাকে হাত ধরে বসাতে বললেন, ভাই কেমন আছেন বলুন তো? আমি খানিকটা বিত গলাতেই বললাম, ভালো। খবর পেয়েছি মিসির আলি সাহেব হাসপাতালে। ওনাকে আমার খুব দেখতে যাবার ইচ্ছা, সময় করতে পারছি না। উনি কেমন আছেন? আমি বললাম, ভালো আছেন। পানিভূত নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন। পানিভূতটা কি? এরা পানিতে থাকে, প্রবহমান পানিতে না, দিঘিতে কিংবা পুরনো কুয়াতে। জানতাম না তো।